গোপন সামরিক ঘাঁটি আর মিশরের হুঁশিয়ারি, ইসরায়েল ঘিরে শঙ্কার মেঘ। ইসরায়েলের সীমান্তে হঠাৎই উঠেছে এক ঝড়। খবর ছড়িয়ে পড়েছে মিশর নাকি গোপনে তৈরি করছে সামরিক ঘাঁটি, প্রসারিত করছে ইয়ার্ড স্ট্রিপ, মাটির নিচে বানাচ্ছে রহস্যময় অবকাঠামো। আর এতে কেঁপে উঠেছে তেল আবিব। প্রশ্ন জেগেছে, মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে কি নতুন কোনো চাল চালতে যাচ্ছে আরব রাষ্ট্রগুলো? চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এই প্রস্তুতিকে 1979 সালের শান্তি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। তাদের দাবি, কায়রো সীমান্তে ভয়াবহভাবে সেনা জমা করছে। ভূগর্ভস্থ নতুন স্থাপনায় কি আছে তার ব্যাখ্যা এড়িয়ে যাচ্ছে মিশর। ইসরায়েলি কর্মকর্তারা সন্দেহ করছেন এগুলো হয়তো যুদ্ধবিমান কিংবা ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি অবকাঠামো। তেল আবিবে আতঙ্ক এতটাই বেড়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাকি বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে জরুরি বৈঠক করেছেন। জেরুজালেমেই হয়েছে সেই বৈঠক। মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির গ্যারান্টর হিসেবে এখন চাপে আছে। ইসরায়েল চাইছে তারা যেন কায়রোর উপর চাপ প্রয়োগ করে। একজন ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল 12-কে সরাসরি বলেছেন, মিশর যা করছে তা অত্যন্ত গুরুতর। কিন্তু অন্যদিকে কায়রো সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। মিশরের এক কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসব ভিত্তিহীন। এমনকি তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনও সম্প্রতি কোনো উদ্বেগের কথা কায়রোকে জানায়নি। তবে পর্দার আড়ালে অন্য ছবি আঁকা হচ্ছে। ইসরায়েলের ভয়, গাজা থেকে যদি শরণার্থীদের ঢল নামানো হয় তাহলে সেই বোঝা গিয়ে পড়বে সিনাই উপদ্বীপে। আর এটি মিশরের জন্য অগ্রহণযোগ্য। তারা আগেই বলেছে, গাজার মানুষকে জোরপূর্বক ঠেলে দেওয়া হলে সেটা হবে তাদের জন্য একেবারে রেড লাইন। কাহিনী এখানেই শেষ নয়। কাতারের দোহায় ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হওয়ার পর আরব রাষ্ট্রগুলোর অবস্থান আরও কঠোর হয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসন রুখতে হবে, নইলে এই আগুন ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। মঞ্চ যেন সাজানো। একদিকে ইসরায়েলের আতঙ্ক, অভিযোগ আর মার্কিন হস্তক্ষেপের চেষ্টা, অন্যদিকে মিশরের অস্বীকার অথচ রহস্যময় সামরিক প্রস্তুতির গুঞ্জন। আকাশে ভেসে বেড়াচ্ছে যুদ্ধ বিমানের ছায়া, মাটির নিচে লুকানো অজানা টানে। প্রশ্ন একটাই, এ কি কেবল প্রতিরক্ষা, নাকি আরব দুনিয়া ইসরায়েলের বিরুদ্ধে নতুন কোনো সামরিক ঢেউ তুলতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের বাতাস আজ ভারী, উত্তেজনায় ঠাসা। ইসরায়েল দৌড়ে যাচ্ছে ওয়াশিংটনের দ্বারে, মিশর বলছে কিছু হয়নি, অথচ সীমান্তে তৈরি হচ্ছে অজানা ঘাঁটি। ইতিহাসের মঞ্চে আরেকটি বিস্ফোরণের আগাম সুর বাজছে কিনা তা নিয়েই দুলছে দুনিয়া। বুক কাঁপানো এক রাত। গাজার দরজা ঠেলে যুদ্ধ কি এবার পৌঁছাবে মিশরে? আবার উত্তেজনা, আবারও এক অদৃশ্য আতঙ্ক। মধ্যপ্রাচ্যের বুকে রাতের আকাশে ঘন কালো ধোঁয়া, মাটিতে ট্যাঙ্কের গর্জন, সীমান্তে লোহার প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা সেনারা। ঘুম নেই কারো চোখে, কারণ গাজার দক্ষিণ সীমান্তে রাফা ক্রসিংয়ে মিশরের সেনাদের কড়া পাহারা। এর পেছনে লুকিয়ে আছে এক মহাভয়ঙ্কর শঙ্কা। হঠাৎ করে যদি লাখো ফিলিস্তিনি ভেঙে দেয় সীমান্তের বেড়াজাল, যদি তারা ঢুকে পড়ে উত্তর সিনাইয়ের মরুভূমিতে, তখন কি করবে মিশর? অগ্নি পরীক্ষায় কায়রো। 2 বছরেরও বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধ কেবল ফিলিস্তিনিদের নয়, এবার অগ্নি পরীক্ষায় দাঁড় করিয়েছে কায়রোকেও। যুদ্ধের শুরু থেকেই মিশর ঘোষণা দিয়েছিল, গাজার 23 লাখ মানুষকে তাদের ভূমি থেকে তাড়ানো হবে না, আমরা তা মানব না। কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে। ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক স্থল ও আকাশ অভিযান প্রায় 4 লাখ মানুষকে গাজা সিটি থেকে দক্ষিণে ঠেলে দিয়েছে। সেই দক্ষিণ মানে মিশরের সীমানার পাশেই রাফা। এখন কায়রোর চোখে আতঙ্ক। যদি হঠাৎ করে লাখো মানুষ সীমান্ত ভেঙে ঢুকে পড়ে, তবে সেটি শুধু জনসংখ্যার চাপ নয়, জাতীয় নিরাপত্তার জন্য বিপর্যয়। মিশরের সরকারি সূত্র আল আরাবি আল জাদিদকে বলছে, সবকিছু যেন সাজানো চিত্রনাট্য। ফিলিস্তিনিদের ধীরে ধীরে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পরিকল্পনাটা এমনভাবে তৈরি যে একদিন হাজার হাজার মানুষ বোমার ভয় থেকে দূরে মাত্র 100-150 মিটার পার হয়ে মিশরে ঢুকে পড়বে। তখন বিশ্ব দেখবে মিশর মানবিকতার দরজা বন্ধ রেখেছে, আর ইসরায়েল তারা দায়মুক্ত হয়ে যাবে। কিন্তু প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের ভূমিতে ফিলিস্তিনি গণপলায়নের দরজা খুলব না। ইসরায়েলি অভিযানের নাম দিয়েছেন পদ্ধতিগত গণহত্যা। নতুন আঞ্চলিক বিস্ফোরণ। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উল্টো অভিযোগ করেছেন কায়রোর বিরুদ্ধে, মিশর ফিলিস্তিনিদের কারাগারে আটকে রেখেছে। এই পারস্পরিক অভিযোগ সম্পর্ক আরও তিক্ত হলেও মিশর এখনো ভাঙেনি 1979 সালের শান্তি চুক্তি।
তবে ঝড় থামছে না। জর্ডান ইতিমধ্যেই ঘোষণা করেছে ফিলিস্তিনিদের জোর করে সরানো মানে যুদ্ধ ঘোষণা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ২ বছরে নিহত ৬৫,০০০-এরও বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরায়ণের পরোয়ানা জারি করেছে, কিন্তু তারপরও ইসরায়েলের হামলা থামেনি। মিশর বরাবরই মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল। কাতার আর যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কায়রো যুদ্ধবিরতির চেষ্টা করেছে, কিন্তু ওয়াশিংটন আর তেল আবিব মিশরকে দূরে রাখতে চাইছে আলোচনার টেবিল থেকে। দোহায় হামাস নেতাদের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলা তো সেই আলোচনার কফিনের শেষ পেরেক। ট্যাঙ্ক, হেলিকপ্টার আর ভয়ঙ্কর প্রশ্ন। উত্তর সিনাইতে এখন মিশরের ট্যাঙ্ক, হেলিকপ্টার, সেনা কুচকাওয়াজ সবই চলছে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের উস্কানি যে কোনো সময় মিশরকেও টেনে নিতে পারে যুদ্ধে। তখন রক্তক্ষয়ী সংঘর্ষের মানচিত্র কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না, পৌঁছে যাবে কায়রোর বুক পর্যন্ত। আর ইরান, এই অগ্নিগর্ভ বাস্তবতায় ছায়ার মতো ভেসে উঠছে ইরানের নাম। তেহরান বহু আগেই সতর্ক করেছে ফিলিস্তিনিদের ভূমি থেকে তাড়ানো হলে পুরো অঞ্চল আগুনে পুড়ে যাবে। ইরানের সামরিক শক্তি আজ শুধু হরমুজ প্রণালী নয়, লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর আঞ্চলিক মিত্ররা এক অদৃশ্য চাপ সৃষ্টি করছে তেল আবিব আর ওয়াশিংটনের ওপর। দোহার আকাশে আগুন, মুসলিম বিশ্বের ঘুম ভাঙালো ইসরায়েল। মধ্যপ্রাচ্য যেন আগুনের গোলা। দিনের পর দিন ইসরায়েলের বিমান আর ক্ষেপণাস্ত্র হামলায় দগ্ধ হচ্ছে গাজা, কিন্তু এবার আগুনের আঁচ ছড়িয়ে পড়েছে চারদিকে, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, এমনকি ইয়েমেন পর্যন্ত। আর এবার ইসরায়েল এমন এক দেশকে আঘাত করেছে যার সঙ্গে সরাসরি কোনো সংঘাতই ছিল না। সেই দেশটি হলো কাতার। অপ্রত্যাশিত টার্গেট। ধনী, সমৃদ্ধ আর শান্তিপ্রিয় কাতারকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা যেন তাদের বহুদিনের ভয়েরই প্রতিফলন। মুসলিম জোটের ভয়। গাজা কিংবা লেবাননের মতো যুদ্ধক্ষেত্র নয়, বরং আলোচনার শহর দোহা। হামলা হয়েছে সেই দোহার বুকে। এই আঘাত কেবল কাতারের নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো আরব দুনিয়াকে। দোহায় জরুরি সম্মেলন। ইসরায়েলের হামলার মাত্র 4 দিন পর দোহায় বসে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার জরুরি বৈঠক। সম্মেলন পৌঁছে যায় এক ঐতিহাসিক সিদ্ধান্তে। ন্যাটোর আদলে একটি আরব মুসলিম সামরিক জোট গঠনের ঐক্যমত্য। আলোচনায় অংশ নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, যখন আলোচনার টেবিলে বসা কাউকে হত্যা করা হয়, তখন বুঝতে হবে আলোচনার আর কোনো অর্থ নেই। তার কণ্ঠে ক্ষোভ, কণ্ঠে সতর্কবার্তা। ইরানের গর্জন। সম্মেলনে দাঁড়িয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোজাসুজি আঙুল তুললেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের দিকে। তাঁর কণ্ঠে বজ্রধ্বনি। আমেরিকার ছত্রছায়া ছাড়া ইসরায়েল কাতারে হামলার সাহস পেত না। এটি কোনো শক্তি প্রদর্শন নয়, বরং গভীর হতাশার বহিঃপ্রকাশ। তিনি আরও বললেন, এই হামলা আসলে মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার, এমনকি ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন জন্ম নেবে নতুন বিশ্ব ব্যবস্থা। ইরানের ভাষণ যেন দোহার আকাশে প্রতিধ্বনি তুলল। পাকিস্তানের প্রস্তাব। সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলাকে আখ্যা দিলেন ভ্রাতৃত্বপূর্ণ ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা। তিনি গাজায় তাৎক্ষণিক স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানান আর প্রস্তাব রাখেন আরব ইসলামিক একটি টাস্ক ফোর্স গঠনে, যা যৌথভাবে ইসরায়েলের আগ্রাসনের মোকাবিলা করবে। পর্যবেক্ষকরা বলছেন, দোহায় ইসরায়েলের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক নতুন অধ্যায়ের সূচনা। এই আক্রমণ মুসলিম দেশগুলোকে বাধ্য করছে নতুনভাবে ভাবতে, ঐক্যবদ্ধ হতে। এক সময়ের ভাঙা ঘর আজ ধীরে ধীরে জোটবদ্ধ হতে চাইছে। আর সেই ঐক্য যদি সত্যি গড়ে ওঠে, তবে ইসরায়েল একা থাকবে না যুদ্ধক্ষেত্রে। তাদের মোকাবিলা করতে হবে এক বিশাল মুসলিম ফ্রন্টকে। একদিকে গাজার কান্না, লেবাননের ধ্বংসস্তূপ, কাতারের আকাশে আগুন। অন্যদিকে দোহায় নেতাদের সমাবেশ, গর্জন করছে ইরান, প্রস্তাব রাখছে পাকিস্তান। এ যেন সিনেমার এক টানটান মুহূর্ত। সবকিছু ভেঙে পড়ছে, তবুও ভেতর থেকে জন্ম নিচ্ছে এক নতুন শক্তি। দোহার বুকে ইসরায়েলের হামলা তাই শুধু ধ্বংস নয়, এক ধরনের জাগরণও। প্রশ্ন একটাই, এই জাগরণ কি সত্যিই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করবে, নাকি আবারও ইতিহাসের মতো তারা ভেঙে পড়বে নিজেদের ভেতরে?
জাতিসংঘের নতুন ঝড়, ইরানকে ঘিরে চীন রাশিয়ার অটল প্রতিরোধ। মঞ্চটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আলো নিভে আসছে। বিশ্ব রাজনীতির থিয়েটারে এক চূড়ান্ত নাটকের প্রস্তুতি। ইউরোপের ৩ দেশ, ফ্রান্স, জার্মানি আর যুক্তরাজ্য, আমেরিকার ইশারায় ইরানের বিরুদ্ধে তুলল স্ন্যাপব্যাক শাস্তির হাতুড়ি। দাবি, ইরান নাকি পারমাণবিক চুক্তি মানছে না, আর সেই অভিযোগেই আবার ফিরিয়ে আনা হচ্ছে পুরনো জাতিসংঘের কঠিন নিষেধাজ্ঞা। কিন্তু ছবিটা একেবারেই সোজা না, কারণ মঞ্চে আছে দুই মহাশক্তি, চীন আর রাশিয়া। দক্ষিণ কোরিয়ার প্রস্তাবিত প্রস্তাবনা ভোটে পড়ল, মাত্র 4 দেশ সমর্থন দিল, চীন, রাশিয়া, পাকিস্তান, আলজেরিয়া। 9 দেশ সরাসরি বিরোধিতা করল, 2 জন রইল নিরপেক্ষ। ফলে প্রস্তাব ভেস্তে গেল, কাগজে কলমে মানে দাঁড়ালো ইরানের উপর নিষেধাজ্ঞা আবার ফিরছে। কিন্তু বাস্তবের খেলা আলাদা, কারণ এই নিষেধাজ্ঞা কার্যকর করতে দরকার কার্যকরী কমিটি, দরকার বিশেষজ্ঞ প্যানেল। আর এখানেই ঢুকে পড়েছে চীন রাশিয়ার ভেটো শক্তি। রাশিয়ার গর্জন, রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ সরাসরি বললেন, এই প্রক্রিয়া ভ্রান্ত, বিপজ্জনক। নিষেধাজ্ঞা চাপালে ফল উল্টে যাবে। রাশিয়ার অবস্থান স্পষ্ট, স্ন্যাপব্যাক কোনো কূটনৈতিক সমাধান নয়, বরং আরও অস্থিরতা ডেকে আনবে। চীনের দৃঢ় অবস্থান, বেইজিংও জানিয়ে দিল এই পুরো উদ্যোগই রাজনৈতিক, উদ্দেশ্যমূলক। তাদের ভাষায় একতরফা শাস্তি বহুপাক্ষিক কূটনীতিকে ধ্বংস করে। চীনের সংকেত স্পষ্ট, তারা শুধু ভেতরে নয়, বাইরে গিয়েও ইরানের পাশে থাকবে। কমিটি ও প্যানেলের ভান, স্ন্যাপব্যাক কার্যকর করতে পুনরুজ্জীবিত করতে হবে রেজলিউশন 1737 স্যাংশন কমিটি। এই কমিটি ঠিক করবে কোন ব্যক্তি, কোন সংস্থা কালো তালিকায় উঠবে, কোন দেশের কাছে রিপোর্ট চাইবে। কিন্তু সমস্যা হলো, এই কমিটির প্রতিটি সিদ্ধান্ত সর্বসম্মত হতে হবে। অর্থাৎ রাশিয়া বা চীন একবার আপত্তি তুললেই সবকিছু থেমে যাবে। এর পাশাপাশি দরকার প্যানেল অব এক্সপার্টস। তারা রিপোর্ট দেবে, তদন্ত করবে, প্রমাণ হাজির করবে। রাশিয়া, চীন চাইলে এই বিশেষজ্ঞদের নিয়োগই আটকে দিতে পারে। ফলে কাগজে নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে কার্যকর হবে না। অর্থনৈতিক প্রতিরোধ, জাতিসংঘের ভাগপুকুর ছাড়াও আরও আছে শক্তির খেলা। রাশিয়া আর চীন খোলাখুলিভাবে বলছে তারা ইরানের সঙ্গে তেল ব্যবসা চালিয়ে যাবে। ডলার নয়, লেনদেন হবে ইউয়ান, রুবল, এমনকি ক্রিপ্টোকারেন্সিতে। চীনের নিজস্ব ব্যাংকিং নেটওয়ার্ক CIPS, রাশিয়ার বিকল্প SPFS, এগুলো SWIFT এর বাইরে নতুন আর্থিক রাস্তা খুলে দিচ্ছে ইরানের জন্য। ফলাফল, পশ্চিমা নিষেধাজ্ঞা কাগজে থাকবে, কিন্তু তেহরানের বাজারে তেল গ্যাস চলবে নিজের ছন্দে। একদিকে আমেরিকা ও ইউরোপ ভাবছে শাস্তির ভারে নত হবে ইরান, অন্যদিকে তেহরান দাঁড়িয়ে আছে বেইজিং আর মস্কোর অটল ঢালে। এ যেন দাবার বোর্ডে হঠাৎ উল্টে যাওয়া চাল, যেখানে কালো ঘুঁটির মতো ইরানকে কোণঠাসা করতে গিয়েই সাদা ঘুঁটি ফেঁসে যাচ্ছে দুই মহাশক্তির প্রতিরোধে। প্রশ্ন একটাই, এই স্ন্যাপব্যাককে সত্যি ইরানকে ভাঙবে, নাকি চীন রাশিয়ার শক্তি মিলেই আবার নতুন করে গড়ে তুলবে এক বিকল্প বিশ্ব ব্যবস্থা?
ভাঙা ঘর কি এক হবে? মুসলিম বিশ্বের নতুন সামরিক জোটের স্বপ্ন। 200 কোটিরও বেশি মানুষ মুসলিম, অথচ ভেতরে ভেতরে তারা বিভক্ত। শিয়া সুন্নি, নানা মতভেদ, নানা দ্বন্দ্ব। সেই বিভক্তির কারণেই আজ তারা পিছিয়ে, সেই ভাঙনের কারণেই আজও তারা নির্যাতিত। ফিলিস্তিনের রক্তাক্ত মাটি, গাজার শিশুদের কান্না আর ইসরায়েলের বোমা বর্ষণ মুসলমানদের হৃদয় ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সেই কান্না থামাতে পারছে না কোনো ঐক্যবদ্ধ শক্তি। শুধু মিছিল, স্লোগান আর বয়কটের ডাক। বাস্তবের রণক্ষেত্রে এর কোনো ওজন নেই। অন্ধকারে আলো, সৌদি পাকিস্তান সামরিক চুক্তি। তবে এবার দৃশ্যপটে এক নতুন মোড়। মুসলিম বিশ্বের দুই গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব ও পাকিস্তান স্বাক্ষর করেছে এক ঐতিহাসিক সামরিক চুক্তি। চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, একটি দেশের উপর আগ্রাসন মানেই উভয় দেশের উপর আগ্রাসন। অর্থাৎ সৌদি আক্রমণের শিকার হলে পাকিস্তানও লড়বে, পাকিস্তানের মাটিতে হামলা হলে সৌদিও অস্ত্র ধরবে। এই জোট শুধু দুই দেশের নিরাপত্তা নয়, বরং এক নতুন আঞ্চলিক শক্তির জন্ম দিতে পারে। কেন এত তাড়াহুড়ো? বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েল শুধু গাজায় নয়, ইয়েমেন, কাতার, এমনকি অন্য মুসলিম ভূখণ্ডেও আগ্রাসন চালিয়েছে। এই হামলার শঙ্কায় সৌদি ও পাকিস্তানকে ঠেলে দিয়েছে ঘনিষ্ঠতায়। তারা বুঝেছে একা একা লড়াই করলে টিকবে না। বড় কোনো দুর্ঘটনার আগে দরকার একক প্রতিরোধ ব্যবস্থা। টুইস্ট, মুসলিম ন্যাটো। এই চুক্তি থেকে আরো বড় প্রশ্ন জেগেছে, মুসলিম বিশ্ব কি তবে গড়তে যাচ্ছে নিজেদের ন্যাটো? যদি কখনো ইরান, তুরস্ক, মিশর, ইয়েমেন এই দেশগুলো সৌদি পাকিস্তান জোটে যোগ দেয়, তাহলে ছবিটা পাল্টে যাবে। তখন কোনো একটি মুসলিম দেশের উপর হামলা মানেই পুরো মুসলিম বিশ্বের পাল্টা আক্রমণ। ভাবুন তো, 50টিরও বেশি মুসলিম দেশ যদি একই পতাকার নিচে দাঁড়ায়, তবে ইসরায়েল কিংবা ভারত, এমনকি যুক্তরাষ্ট্র সহজে আধিপত্য বিস্তার করতে পারবে না। ইরান নীরব কিন্তু প্রবল শক্তি। এখানেই এসে নাম উঠে আসে ইরানের। তেহরান বহু আগেই প্রমাণ করেছে তাদের সামরিক শক্তি কেবল সীমান্তে সীমাবদ্ধ নয়। ক্ষেপণাস্ত্র, ড্রোন আর হিজবুল্লাহ ও হুথির মতো আঞ্চলিক মিত্ররা আজ ইসরায়েল ও আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। পাকিস্তান আছে পারমাণবিক শক্তি নিয়ে, সৌদি আছে অর্থনৈতিক সাম্রাজ্য নিয়ে। আর যদি ইরান যোগ দেয়, তবে মুসলিম জোট হয়ে উঠতে পারে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সামরিক শক্তি। মধ্যপ্রাচ্যের ধুলো ধোঁয়ায় আঁকা হচ্ছে এক নতুন গল্প। একদিকে ফিলিস্তিনিদের হাহাকার, অন্যদিকে মুসলিম বিশ্বের জাগরণ। সৌদি আরব আর পাকিস্তান হাত মেলাচ্ছে। দূরে বসে ইরান অপেক্ষা করছে কবে আসবে সেই সময় যখন মুসলিম বিশ্ব ভাঙা ঘর থেকে এক হয়ে দাঁড়াবে। এই মুহূর্তে উত্তর লুকিয়ে আছে ঐক্যে। যদি মুসলিম দেশগুলো সত্যি একত্রিত হয়, তবে ইতিহাস বদলে যাবে। আতঙ্কে ইসরায়েলের ইতিহাসের ক্যালেন্ডারে এই দিনটি লিখে রাখা যাবে সবচেয়ে ভয়ঙ্কর 24 ঘন্টা। হঠাৎই যেন মৃত্যু নেমে এলো গাজার রাফা থেকে শুরু করে পশ্চিম তীর জর্ডান সীমান্ত পর্যন্ত। দক্ষিণ গাজার রাফা ভোরের আধারে অগ্রসর হচ্ছিল ইসরায়েলি বাহিনী। সামনে হামাস পেতে রেখেছিল নীরব মৃত্যু ফাঁদ। মুহূর্তেই বিস্ফোরিত হলো রোড সাইড বোমা, ছিন্ন ভিন্ন হলো আইডিএফের হ্যান্ডি, জ্বলে উঠল আগুন, আর সেখানেই শেষ হলো 4 সেনার জীবন। তাদের মধ্যে একজন অফিসার, 3 জন সৈনিক। সবাই ছিলেন সম্মানিত প্যারাট্রুপার, গলানি কমান্ডো আর কিংবদন্তি সাইরেত মাক্কাল ইউনিটের সদস্য। আরও 3 জন গুরুতর আহত, একজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। আইডিএফের বিবৃতিতে বলা হলো, রাফা এলাকায় ডেকল ব্যাটালিয়নের অভিযানকালে 4 সেনা শহীদ হয়েছেন। তারা অফিসার প্রশিক্ষণ স্কুলের সদস্য ছিলেন। দৃশ্যটি ছিল ভয়ঙ্কর। পথ পরিষ্কার করছিল এক আর্মার্ড বুলডোজার, কিন্তু বিস্ফোরণে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হলো হ্যামভি। এটি ছিল গত 10 দিনে গাজায় প্রথম বড় ক্ষয়ক্ষতি। তবু ইসরায়েলি বাহিনী জানালো, অভিযান থামবে না। রাফার জেনিনা এলাকায় হামাসের ঘাঁটি ধ্বংস করতে তাদের অগ্রযাত্রা চলবে। আইডিএফ প্রধানের দাবি, হামাস বড় পরাজয়ের মুখে, যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে এসেছে। গিদিয়নের রথ অভিযানে লক্ষ্য হলো জিম্মিদের মুক্তি আর হামাস শাসনের পতন। একই দিনে আরেক মঞ্চে ঘটল ভয়ঙ্কর নাটক। পশ্চিম তীর জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং। একজন ট্রাক চালক, যিনি গত 3 মাস ধরে গাজার উদ্দেশ্যে সাহায্য পৌঁছে দিচ্ছিলেন, হঠাৎ পরিণত হলেন আত্মায়ীতে। প্রবেশপথে পৌঁছে হঠাৎই গুলি চালালেন তিনি।
গুলি আটকে গেলে বের করলেন ছুরি, শুরু হলো ছুরিকাঘাত। মুহূর্তে লুটিয়ে পড়লেন 2 ইসরায়েলি সেনা। পরে গুলিতে নিহত হন সেই চালক। ইসরায়েলি সেনাবাহিনী জানালো একজন সন্ত্রাসী এলএনবি ক্রসিংয়ে ট্রাক নিয়ে প্রবেশ করে গুলি চালিয়েছে। 2 জন নিহত হয়েছেন। ঘটনার পর জর্ডান বলেছে এটি মানবিক সাহায্য মিশনের জন্য হুমকি। তারা তদন্ত শুরু করেছে। অন্যদিকে ইসরায়েল সঙ্গে সঙ্গে জর্ডান থেকে সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছে। নতুন করে কঠোর নিরাপত্তা যাচাই ছাড়া আর কোনো মানবিক সাহায্য ঢুকবে না। এই ক্রসিং আগেও রক্ত দেখেছে। গত বছর এখানেই জর্ডানীয় এক হামলাকারী 3 ইসরায়েলিকে হত্যা করেছিল। এবারও যেন ইতিহাস পুনরাবৃত্তি হলো। একদিনে 2 মঞ্চ, গাজার রাফা আর পশ্চিম তীরের সীমান্ত। মোট 6 সেনা প্রাণ হারালো। এক পাশে বোমার দহনে পুড়ল, অন্য পাশে ছুরিকাঘাত। আইডিএফের দাবি শেষ বিজয় ঘনিয়ে এসেছে। কিন্তু প্রশ্ন রয়ে গেল, যদি বিজয় এতই ঘনিয়ে আসে তবে কেন প্রতিদিনই সেনা হারাচ্ছে তারা? গাজা হবে কবরস্থান, ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি। গাজা সিটির আকাশে ধোঁয়া, রাস্তায় গর্জে ওঠা ট্যাঙ্কের শব্দ। কিন্তু এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হামাস স্পষ্ট জানিয়ে দিল, গাজা হবে তোমাদের কবরস্থান। হামাসের সতর্কবার্তা। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড হিব্রু ভাষায় বিবৃতি দিয়ে বলেছে, ইসরায়েল যদি গাজা সিটিতে আরও অগ্রসর হয় তবে এর মূল্য হবে ভয়াবহ। বন্দীদের ভাগ্য সরাসরি নির্ভর করছে ইসরায়েলের সামরিক পদক্ষেপের ওপর। যোদ্ধারা ইতিমধ্যেই পাড়া মহল্লায় অবস্থান নিয়েছে, মুখোমুখি সংঘর্ষের জন্য প্রস্তুত। এ যেন যুদ্ধক্ষেত্রের ভেতর থেকে আসা মৃত্যুর অঙ্গীকার। 6 সৈন্যের মৃত্যু যুদ্ধের গতি পাল্টে দিল। 18 সেপ্টেম্বর আলাদা ঘটনায় নিহত হল 6 ইসরায়েলি সৈন্য। দক্ষিণ গাজার রাফাতে 4 জন মারা গেলেন বুলডোজার এগোনোর সময় রাস্তার পাশে বোমা বিস্ফোরণে। পশ্চিম তীরের একটি সীমান্ত ক্রসিংয়ে জর্ডানের এক বাসিন্দা গুলি চালিয়ে হত্যা করল আরও 2 সৈন্যকে। এ যেন ইসরায়েলের আক্রমণের মাঝেই একের পর এক টুইস্ট। গাজায় আগুনের বৃষ্টি। ইসরায়েলি বিমান হামলায় 33 জনের মরদেহ একসাথে পৌঁছালো আল শিফা হাসপাতালে। ফোন ইন্টারনেট বন্ধ, মানুষ অন্ধকারে বন্দী। ইসরায়েলের সেনারা ট্যাঙ্ক নিয়ে শহরের কেন্দ্রে ঢুকছে, কিন্তু প্রতিটি গলি যেন এক একটা ফাঁদ। রাফার ধ্বংসস্তূপে লুকানো প্রতিরোধ। সামরিক সংবাদদাতা আভি আশকেনাজি স্বীকার করেছেন, রাফা দখল করার দাবি 2 বার করা হলেও হামাস এখনও ভেতরে সক্রিয়। তারা ধ্বংসস্তূপকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। 3টি পৃথক গুলিযুদ্ধ, এক মারাত্মক রাস্তার বোমা হামলা, সব মিলিয়ে ইসরায়েলের অপ্রতিরোধ্য শক্তিকে বারবার আঘাত করছে গেরিলা কৌশল। অক্টোবর থেকে বদলে যাওয়া যুদ্ধ। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের চিত্র ভিন্ন। হামাস চালিয়েছে হঠাৎ আক্রমণ, অপারেশন আল আকসা স্টর্ম। ইসরায়েলের শত শত ট্যাঙ্ক, ড্রোন, সাঁজোয়াজান ধ্বংস হয়েছে। সুড়ঙ্গ নেটওয়ার্ক, অ্যাম্বুশ আর বিস্ফোরক দিয়ে হামাস বদলে দিয়েছে যুদ্ধের নিয়ম। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন এমন এক ব্যয়বহুল যুদ্ধে আটকে গেছে যার শেষ নেই, নিশ্চিত জয় নেই। ইসরায়েলের ট্যাঙ্ক যখন গাজার রাস্তায় ঢোকে তখন ভেতর থেকে লুকানো প্রতিরোধকারীরা উঠে আসে ছায়ার মতো। বিস্ফোরণ কাঁপিয়ে দেয় ধ্বংসস্তূপ, ধোঁয়ার ভেতর মিলিয়ে যায় যোদ্ধারা। গাজার মানুষ হয়তো ঘর হারাচ্ছে, পরিবার হারাচ্ছে, কিন্তু প্রতিরোধ থামছে না। প্রতিটি ধ্বংসস্তূপ থেকে যেন আবারও জন্ম নিচ্ছে নতুন যোদ্ধা। হামাস শেষ অস্ত্র পর্যন্ত লড়বে, আত্মসমর্পণ করবে না। এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে যুদ্ধের আসল টুইস্ট। ইসরায়েল চাইলেও গাজাকে ধ্বংস করে দিতে পারছে না, বরং গাজাই তার কবরস্থানে পরিণত হওয়ার হুমকি দিচ্ছে। এই লড়াই কোথায় গিয়ে থামবে? শান্তির টেবিলে, নাকি গাজার ভাঙা ইট পাথরের ভেতরেই শুরু হবে নতুন এক ইতিহাস? এটাই গাজার যুদ্ধ, যেখানে প্রতিটি গলি এক যুদ্ধক্ষেত্র, আর প্রতিটি সৈন্য জানে সামনে হয়তো অপেক্ষা করছে কবরস্থান। তেহরানের নতুন ঘূর্ণিঝড়, ইরান উঠছে দখলদারদের ঘুম হারাম। যুদ্ধ শেষ হয়েছে কয়েক মাস আগে, কিন্তু তার প্রতিধ্বনি এখনো বাজছে তেহরানের আকাশে। ইসরায়েলের সঙ্গে সেই ভয়ঙ্কর সংঘর্ষের পর থেকে ইরান যেন নতুন করে জন্ম নিয়েছে। অতীতের ক্ষতকে শক্তিতে রূপান্তরিত করে তারা এখন দাঁড়িয়েছে আগের চেয়ে আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর। ইরানের রাস্তায় এখন গর্জে উঠছে সামরিক কুচকাওয়াজ, ক্ষেপণাস্ত্রের ধাতব ঝলক, আকাশ প্রতিরক্ষার নতুন নকশা আর মোহরার শব্দ যেন ঘোষণা করছে এবার ইরান প্রস্তুত।
মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, বুধবার তেহরানে দাঁড়িয়ে এক সতর্কবার্তা দিলেন। তার কণ্ঠ ছিল দৃঢ়, চোখে আগুন। আমাদের প্রতিরক্ষা এখন যুদ্ধ প্রস্তুতির পর্যায়ে পৌঁছেছে। শত্রুরা ভুলেও ইরানের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। আমেরিকা বা ইসরায়েল কেউই এবার আক্রমণ করার চিন্তা করুক না। এ যেন এক নতুন ইরানের আগমনী সুর, অতীতের ক্ষত বর্তমানের আগুন। 1980 সালে ইরাক ভেবেছিল সহজেই ইরানকে হাঁটু গাড়াতে বাধ্য করবে। সাদ্দাম হোসেনের সেই স্বপ্ন 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ভেঙে চূর্ণ হয়েছিল। ইরান প্রমাণ করেছিল তাদের মাটি জয় করা যায় না। আর গত জুনের ঘটনাই বা ভুলে যায় কিভাবে? ইসরায়েল যখন হঠাৎ হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চেয়েছিল, তখন তেহরান জবাব দিয়েছিল ক্ষেপণাস্ত্রের বৃষ্টি দিয়ে। শুধু ইসরায়েলই নয়, আমেরিকা যখন পাশে দাঁড়িয়েছিল, তখন তাদের ঘাঁটিও পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। শেষমেশ যুদ্ধবিরতিতে ফিরতে বাধ্য হয়েছিল দুই দখলদার শক্তি। নতুন দুর্গ, নতুন হুঁশিয়ারি। এখন ইরান শুধু প্রস্তুত নয়, বরং আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তাদের প্রতিরক্ষা খাত নতুন করে সাজানো হয়েছে। আকাশ প্রতিরক্ষার ঢাল এতটাই মজবুত যে শত্রুপক্ষ এখন আক্রমণের আগে শতবার ভাববে। ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে আকাশে উঠে শত্রুর বিমান নামানো শুধু সময়ের ব্যাপার। মুসাভি গর্জে উঠলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় পুরোপুরি প্রস্তুত। এবার যে কোনো আগ্রাসনের জবাব আমরা দ্বিগুণ শক্তিতে দেব। ইরানের জাগরণ, দখলদারদের আতঙ্ক। ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরানকে থামিয়ে দেওয়া যাবে, কিন্তু বাস্তব এখন উল্টো। তেহরান জেগে উঠেছে, আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর। আকাশে ড্রোন, মাটিতে ক্ষেপণাস্ত্র, সীমান্তে সেনাদের পদশব্দ, সবকিছু মিলে যেন ঘোষণা করছে নতুন এক যুগের সূচনা। বর্তমানে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক দুর্গ, যেখানে প্রতিটি ইট বসানো আছে প্রতিরোধের ইতিহাস দিয়ে। প্রশ্ন এখন একটাই, কে সেই বোকা যে আবার আগ্রাসনের দুঃসাহস দেখাবে? রিয়াদে স্বাক্ষরিত চুক্তি, মুসলিম বিশ্বের নতুন ঝড়। কাতারে হামলা, আর সেই হামলাই পাল্টে দিল গোটা মুসলিম বিশ্বের সমীকরণ। যে দেশগুলো এতদিন বিচ্ছিন্ন দ্বীপের মতো ছড়িয়েছিল, তারা বুঝে গেল এবার আর আলাদা থাকা সম্ভব নয়। ইসরায়েল যখন কাতারে আগুন ছড়ালো, সেই মুহূর্তে উপসাগরের বুকে জন্ম নিল ভয়। ভারত যখন পাকিস্তানের দরজায় ইসরায়েলকে নিয়ে এলো, তখন রিয়াদও বুঝল সময় ফুরিয়ে আসছে। নিরাপত্তার জন্য শুধু ওয়াশিংটনের ভরসায় থাকা মানে আত্মহত্যা। তাই নড়ে চড়ে বসল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রিয়াদের রাজপ্রাসাদে এক ঐতিহাসিক দৃশ্য। এক পাশে সৌদি যুবরাজ, অন্য পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দুজনের হাতে কলম, সামনে টেবিলে রাখা এক অভূতপূর্ব সমঝোতা। সেই চুক্তিতে লেখা রইল, এক দেশের বিরুদ্ধে আগ্রাসন মানে উভয়ের বিরুদ্ধে আগ্রাসন। এবার থেকে সৌদি আরব আর পাকিস্তান কেবল বন্ধু নয়, অভিন্ন প্রতিরক্ষা অংশীদার। প্রতীক নয়, বাস্তব। একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমসকে জানালেন, এটি কেবল প্রতীকী নয়, বাস্তবে প্রয়োগযোগ্য চুক্তি। যে কোনো হুমকির জবাব দিতে এখন ব্যবহার হবে সব সামরিক উপায়। কেন এমন তারা? উত্তর খুঁজতে গেলে চোখ রাখতে হয় দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার দিকে। সেই হামলা কেবল কাতার নয়, গোটা উপসাগরকে আতঙ্কিত করেছে। রিয়াদ বুঝেছে আর একা দাঁড়িয়ে থাকা যাবে না। সৌদি পাকিস্তানের পুরনো সম্পর্ক নতুন রূপ। পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক নতুন কিছু নয়। একসময় পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রিয়াদের সন্ত্রাস বিরোধী বাহিনীর প্রধান হিসেবেও কাজ করেছেন। বহুবার ইসলামাবাদকে আর্থিকভাবে সাহায্য করেছে রিয়াদ। এবার সেই পুরনো সম্পর্ক পেল নতুন মাত্রা। শেহবাজ শরীফ হাসিমুখে বললেন, এটি শুধু প্রতিরক্ষার চুক্তি নয়, এটি ভ্রাতৃত্বের প্রমাণ। পাকিস্তানের ভেতর উচ্ছ্বাস। বিশ্লেষকদের মতে এই চুক্তি পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করবে। বিশেষ করে সীমান্তে ভারতের সঙ্গে টানটান উত্তেজনার সময় এটি ইসলামাবাদের জন্য বাড়তি ঝাল। ইরানের ছায়া, শক্তির অন্য নাম। কিন্তু এই ছবির ভেতরে লুকিয়ে আছে আরেক গল্প। মধ্যপ্রাচ্যের প্রকৃত শক্তি প্রদর্শন করেছে ইরান। গত জুনে ইসরায়েল হঠাৎ হামলা চালিয়েছিল ইরানের পরমাণু কর্মসূচিতে, কিন্তু ইরান পাল্টা জবাব দিয়েছিল ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে। শুধু ইসরায়েল নয়, আমেরিকার ঘাঁটিও গুঁড়িয়ে দিয়েছিল তারা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দুই দখলদার দেশকে যুদ্ধবিরতিতে ফিরতে হয়েছিল। এই স্মৃতি এখনও তাজা। উপসাগরের প্রতিটি প্রাসাদে, প্রতিটি সেনা ঘাঁটিতে ঘুরে বেড়াচ্ছে তেহরানের নাম। সৌদি পাকিস্তানের চুক্তি তাই শুধু ইসরায়েলের বিরুদ্ধে ঢাল নয়, বরং ইরানের শক্তির প্রতিধ্বনিও। এক দখলদারকে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছে ইরান। এবার সেই পথে হাঁটছে রিয়াদ, ইসলামাবাদ।
কয়েক বছর আগে সৌদি আরব যখন ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক সহযোগিতার চুক্তি নিয়ে কথা বলছিল, তখন গাজায় রক্তপাত থামাতে না পারায় সব আলোচনা থেমে গিয়েছিল। আজ সেই একই রিয়াদ মুখ ফিরিয়েছে পশ্চিম থেকে, হাত বাড়িয়েছে পূর্বের এক মুসলিম শক্তির দিকে। একদিকে ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে মার্কিন নীতির টালমাটাল অবস্থা। সব মিলিয়ে রিয়াদ ও ইসলামাবাদের হাত মেলানো হলো এক নতুন অধ্যায়ের সূচনা। সৌদি প্রাসাদের দেয়াল আজ সাক্ষী হলো এক ঘোষণা, আমরা আর একা নই, আমরা একসাথে। কিন্তু আসল প্রশ্ন থেকে যাচ্ছে, এই জোট কি সত্যিই উপসাগরের শান্তি রক্ষা করবে? কাতারের সম্মেলন শেষ, আরব দুনিয়ার বুক চিরে আগুন ছড়ালো ইসরায়েল। মুসলিম দেশগুলো দোহায় একত্র হলো, একসাথে থাকার শপথ নিল। কিন্তু সম্মেলনের কয়েক ঘন্টা পার হতে না হতেই ইসরায়েলের যুদ্ধবিমান আকাশ চিরে পৌঁছে গেল ইয়েমেনের আকাশে। হোদেইদা, লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে থাকা কৌশলগত বন্দর, সেই বন্দরেই ঝরে পড়ল বোমার ঝড়। প্রশ্ন জাগে, ইসলামিক সম্মেলন তবে অকার্যকর? দোহা থেকে সতর্কবার্তা গিয়েছিল, মুসলিম ব্লক ইসরায়েলকে সাবধান করেছিল, কিন্তু তেল আভিভ যেন কর্ণপাত করল না, উল্টো আগুন ছুড়ে দিল ইয়েমেনের দিকে। আইডিএফ গর্ব করে ঘোষণা করল এই হামলা ছিল সামরিক অবকাঠামোর বিরুদ্ধে। তাদের দাবি হোদেইদা ব্যবহার হচ্ছে ইরানি অস্ত্র পাচারের ঘাঁটি হিসেবে। সেই অস্ত্র দিয়েই হুথিরা ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়ে দিচ্ছে ইসরায়েলের বুকে। কিন্তু ইয়েমেনি সংবাদ মাধ্যম আল মাসিরার রিপোর্ট ভিন্ন ছবি আঁকে। তারা বলছে 12 দফা বিমান হামলায় ইসরায়েল ধ্বংস করেছে কৌশলগত সাইটগুলো। সাধারণ মানুষকে আগেই খালি করার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু রাতের আধারে বন্দরে কেঁপে উঠেছে আকাশ বাতাস। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিলেন, হুথিদের ভুলের মূল্য দিতে হবে। ইসরায়েল কাটস আরও যোগ করলেন, ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরও শক্তি দিয়ে। কিন্তু এখানেই টুইস্ট। হুথিদের ভুলের মূল্য দিতে হবে। ইসরায়েল কাটস আরও যোগ করলেন, ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরও শক্তি দিয়ে। কিন্তু এখানেই টুইস্ট। হুথির মুখপাত্র জানালেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধ বিমানের সঙ্গে লড়েছে। ইয়েমেনের আকাশে আগুন আর ধোঁয়া, এক যুদ্ধে দুই শক্তির মুখোমুখি সংঘর্ষ। প্রসঙ্গ ভুলে গেলে চলবে না, কেন ইসরায়েল এত আক্রমণাত্মক? কারণ হুথিরা থেমেনি। 18 মার্চ থেকে তারা ইসরায়েলের দিকে ছুড়ে দিয়েছে 84টি ক্ষেপণাস্ত্র ও 37টি ড্রোন। এর মধ্যে কিছু ইসরায়েল ঠেকিয়েছে, কিন্তু কিছু গোলে ঢুকে গেছে ইসরায়েলের বুকের ভেতরে। গত সপ্তাহেই দুনিয়াকে চমকে দিয়ে হুথির ড্রোন রামন বিমানবন্দরে আঘাত এনেছিল। 13ই সেপ্টেম্বর তারা ছুড়েছিল ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র, লক্ষ্য তেল আভিভের দিকে। হুথিদের অঙ্গীকার স্পষ্ট, তারা বলছে যতদিন গাজার রক্ত ঝরবে ততদিন ইসরায়েলের আকাশে হুথিদের আগুন ঝরবে। এ যেন দাবা খেলার বোর্ড। একদিকে আধুনিক প্রযুক্তি, মার্কিন সমর্থনে সজ্জিত ইসরায়েল, অন্যদিকে পর্বতমালা ঘেরা ইয়েমেনি যোদ্ধা, হাতে ক্ষেপণাস্ত্র, হৃদয়ে শহীদ হওয়ার শপথ। চিত্রটা সিনেমার মতো। আকাশে ইসরায়েলি F-35 গর্জন করছে, মাটিতে হুথি প্রতিরক্ষা ভেদ করে ছুটে চলেছে ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বন্দর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী, কিন্তু ইয়েমেনিরা থামেনি। আজকের এই লড়াই শুধু ইয়েমেন ইসরায়েলের নয়, এটি এক প্রতীক, এক প্রতিরোধ, এক ঘোষণা যে ছোট্ট ইয়েমেনও ভয় দেখাতে পারে বিশাল শক্তিকে। শেষ দৃশ্যটা হয়তো এখনো লেখা হয়নি, কিন্তু স্পষ্ট, এই যুদ্ধ শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের নয়, এটি ইচ্ছাশক্তির, এটি সাহসের, এটি প্রতিরোধের ইতিহাস। হোদেইদার বন্দরে ধোঁয়া উঠছে, কিন্তু ইয়েমেনের যোদ্ধাদের চোখে জ্বলছে আগুন। এই যুদ্ধ থামবে না। গাজার জন্য, মুসলিম উম্মার জন্য, ন্যায়ের জন্য হুথিরা আবারও আঘাত হানবে। মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘ। যতই দিন যাচ্ছে ততই শান্তি আর শৃঙ্খলা হারিয়ে যাচ্ছে। ফিলিস্তিন থেকে সিরিয়া, সিরিয়া থেকে লেবানন কিংবা ইয়েমেন, যেদিকে চোখ যায় সেদিকেই যুদ্ধ, আগ্রাসন আর ধ্বংস। আর এই অশান্তির কেন্দ্রে যে নামটি বারবার উঠে আসে সেটি হলো ইসরায়েল, মধ্যপ্রাচ্যের ক্যান্সার। একটা সময় ভাবা হতো কাতার অন্তত নিরাপদ, কিন্তু সেই দোহাকেও ছেড়ে দেয়নি দখলদাররা। 9 সেপ্টেম্বর কাতারের রাজধানীতে হামলা চালিয়ে 5 জন হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল।
শান্তির প্রতীক কাতারের মাটিতে এমন রক্তপাত শুধু এক দেশকেই আঘাত করেনি, এটি পুরো আরব বিশ্বের স্থিতিশীলতাকে কাঁপিয়ে দিয়েছে। আন্তর্জাতিক আইনকে প্রকাশ্যে লঙ্ঘন করে এই হত্যাকাণ্ড গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, এভাবে চলতে থাকলে সৌদি আরব, কুয়েত কিংবা আমিরাত কি আর নিরাপদ থাকবে? ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে এখন আরব দেশগুলো ভাবছে একত্রে সামরিক জোট গঠনের। নাম উঠছে ইসলামিক আর্মি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য যৌথ সেনাবাহিনী গঠন এখন সময়ের দাবি। ইসরায়েল যদি কাতারের মতো শান্ত দেশে হামলা চালাতে পারে, তবে তারা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের জন্য হুমকি। তার মতে, যদি মুসলিম বিশ্বের সম্মিলিত বাহিনী থাকত, তবে ইসরায়েল কখনো এমন স্পর্ধা দেখাতে পারত না। ইতিহাস বলছে এই ধারণা নতুন নয়। 1 দশক আগেই মিশরও এমন প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আর পশ্চিমা জোটের চাপ সেই পরিকল্পনাকে থামিয়ে দিয়েছিল। কিন্তু দোহায় হামলার পর সবকিছু যেন নতুন করে বদলে যাচ্ছে। চলমান দোহা সম্মেলনে আবারও জোরালোভাবে আলোচনা উঠেছে একটি মুসলিম সেনাবাহিনী গড়তে হবে। এবার বিষয়টি শুধু আলোচনা নয়, অনেক দেশই এটিকে তাদের টিকে থাকার লড়াই হিসেবে দেখছে। তবে এখানে আরেকটি ধাক্কা। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল আমিরাত। এখন কাতারে হামলার পর তারা কঠিন পরীক্ষার মুখে। সম্পর্ক টিকিয়ে রাখবে নাকি আরব বিশ্বের পাশে দাঁড়াবে, একই দ্বিধায় রয়েছে সৌদি, কুয়েত, ওমান। যদি ইসলামিক আর্মির উদ্যোগ সত্যিই বাস্তবে রূপ নেয়, তবে এসব দেশের জন্য কূটনৈতিক সমীকরণ ভেঙে পড়বে। কারণ তখন আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন হয়ে যাবে। প্রশ্ন একটাই, মুসলিম বিশ্ব কি সত্যিই পারবে একসাথে দাঁড়াতে, ঐক্যবদ্ধ হয়ে একটি সেনাবাহিনী গঠন করতে, নাকি আবারও রাজনৈতিক মতভেদ আর কূটনৈতিক চাপে থেমে যাবে সব? আজকে দোহা, আগামীকালের জেরুজালেম কিংবা রিয়াদের ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে মুসলিম বিশ্বের সামনে এখন সিদ্ধান্তের মুহূর্ত। ঐক্য নাকি ভাঙন? এই লড়াই শুধু সীমান্তের নয়, এটা অস্তিত্বের। এবং কোটি কোটি মুসলিম চোখ আজ তাকিয়ে আছে ইসলামিক আর্মি আসবে কি আসবে না। ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত আকাশে বাজছে প্রতিশোধের গান। যখন হুথিরা আঘাত খায়, তারা অপেক্ষা করে না, সময় নষ্ট হয় না। শত্রু আঘাত করে, ততক্ষণে হুথি বাহিনী প্রস্তুত। এই রীতি এবারও ব্যতিক্রম হয়নি। ইসরায়েলে হঠাৎ বেজে উঠল সাইরেন। কেন্দ্রীয় ইসরায়েল থেকে জেরুজালেম শব্দটি ছুটে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে। মানুষ দৌড়াচ্ছে, জানে এটি বিপদের বার্তা। মুহূর্তে সেই আশঙ্কা সত্যি হলো। ইয়েমেন থেকে ছুটে আসে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা সক্রিয়। আকাশ জুড়ে আগুনের রেখা, যুদ্ধের রং। আয়রন ডোমের আলোয় চেয়ে থাকা প্রতিরক্ষা। আইডিএফ জানালো হামলা থামানো হয়েছে, কিন্তু প্রতিশোধের তীব্রতা ছিল অনিবার্য। কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি বিমান বাহিনী হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বোমা বর্ষণ করেছিল। অভিযোগ ছিল এই বন্দর দিয়ে ইরান থেকে অস্ত্র আসে, যা পরে ইসরায়েলের দিকে ছোড়া হয়। কিন্তু হুথিরা শূন্যে তাকায়নি, তারা আকাশেই জবাব দিয়েছে। সতর্কবার্তা দেওয়া হয়েছিল, বন্দর খালি করুন, নিরাপদে থাকুন। কিন্তু বাস্তবতা অন্যরকম। প্রত্যক্ষদর্শীরা জানায় মাত্র 10 মিনিটে 3টি ডক ধ্বংস। বিস্ফোরণের শব্দে শহর কেঁপে ওঠে। নারী ও শিশু সহ বেসামরিক মানুষ প্রাণ হারায়। আলমাসিরা জানায় একদিনে ইসরায়েল অন্তত 12টি বিমান হামলা চালিয়েছে। কিন্তু হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা এখন সরাসরি ইসরায়েলি যুদ্ধ বিমানকে প্রতিহত করছে, আমরা হার মানব না। টুইস্ট আসে প্রতিশোধের গল্পে। কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং তার মন্ত্রিসভার অর্ধেক সদস্য। সেই ক্ষতি প্রতিহত করতে হুথি ক্ষেপণাস্ত্র ছুটে আসে। নতুন হামলাকে অনেকে ধারাবাহিক প্রতিশোধ হিসেবে দেখছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দেন, যতবার তারা আঘাত করবে ততবারই মূল্য দিতে হবে। কিন্তু প্রশ্ন, মূল্য দিচ্ছে কে? 14 দিনে হুথিরা অন্তত 212 বার সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে। লোহিত সাগরের রমন বিমানবন্দর, যেখানে হুথি ড্রোন বিস্ফোরিত হয়, আহত হয় অন্তত 2 জন। বিমানবন্দর কয়েক ঘন্টা বন্ধ, শহর কেঁপে ওঠে বিস্ফোরণে। হুথির ভাষ্য স্পষ্ট, এটি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলের দিকে। মাঝে মধ্যেই আঘাত করছে বাণিজ্যিক জাহাজে। ইসরায়েল যতই আঘাত হানুক, হুথিরা জবাব দেবে সাথে সাথে।
এটি শুধু ইয়েমেনের লড়াই নয়, এটি প্রতিরোধের প্রতীক। এটাই মধ্যপ্রাচ্যের আকাশে এখন চলছে, একটি সত্যিকারের যুদ্ধের গল্প, যেখানে আকাশে মাঠ, প্রতিরক্ষা ও প্রতিশোধী গান, হুথি শক্তি মানে সাহস, প্রতিরোধ এবং প্রতিশোধের ধারাবাহিকতা। এবারও তারা থামবে না। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও লাল আগুনে ভরে উঠেছে। ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অস্থির হয়ে গেছে গোটা অঞ্চল। এতদিন মনে হয়েছিল লড়াই শুধু গাজাকে ঘিরে সীমাবদ্ধ, কিন্তু সেই আগুন এখন ছড়িয়ে পড়ছে লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, এমনকি ইয়েমেন পর্যন্ত। টার্গেট হলো এমন এক দেশ যার সঙ্গে ইসরায়েলের সরাসরি কোনো শত্রুতা ছিল না। দেশটি হলো মধ্যপ্রাচ্যের ধনী শক্তি, গ্যাস আর তেলের আধার কাতার। মুহূর্তেই আকাশ কেঁপে উঠল ইসরায়েলের ক্ষেপণাস্ত্রে। আঘাত হানা হলো একটি সভাকক্ষে, যেখানে ফিলিস্তিনি নেতারা শান্তি আলোচনায় বসেছিলেন। শান্তির মঞ্চ এক নিমিষে পরিণত হলো ধ্বংসস্তূপে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি নেতৃত্বকে মাটি চাপা দেয়া। এখান থেকেই শুরু হলো উত্তেজনার নতুন অধ্যায়। হামলার খবর ছড়িয়ে পড়তেই মুসলিম বিশ্বে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। কাতারের উদ্যোগে তড়িঘড়ি বসে যায় জরুরি আরব ইসলামিক সম্মেলন। এক টেবিলে মুখোমুখি বসেন আরব লীগ আর ওআইসির শীর্ষ নেতারা। আর সেখানেই গর্জে ওঠেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার কণ্ঠ যেন বজ্রপাত। যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের দীর্ঘ ছায়া ছাড়া ইসরায়েল কখনো এমন দুঃসাহস দেখাতে পারত না। এই হামলা শক্তির প্রদর্শনী নয়, বরং তাদের হতাশার বহিঃপ্রকাশ। পেজেশকিয়ান ঘোষণা দিলেন, এই হামলা মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার, এমনকি ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে। শুধু নিন্দা জানালে হবে না, মুসলিম দেশগুলোকে নিতে হবে কার্যকর পদক্ষেপ। তিনি সতর্ক করলেন, যারা ইসরায়েলের আগ্রাসন মেনে নিচ্ছে বা সমর্থন করছে, ইতিহাস তাদের অপরাধও মনে রাখবে। আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হই, কাল কোনো দেশই নিরাপদ থাকবে না। তার এই ঘোষণা যেন ঢেউ তুলল বৈঠক কক্ষে। নেতারা নিঃশব্দে তাকিয়ে রইলেন। সবাই বুঝতে পারলেন, এটা শুধু বক্তৃতা নয়, বরং এক নতুন যুদ্ধ ঘোষণার পূর্বাভাস। পর্যবেক্ষকদের মতে দোহায় ইসরায়েলের হামলা শুধু কাতারের নয়, পুরো মুসলিম বিশ্বের ভাবনার ধারা পাল্টে দিয়েছে। ইসরায়েল হয়তো ভুলে গেছে এই অঞ্চলের সবচেয়ে বড় শক্তির নাম ইরান। হিজবুল্লাহ থেকে ইয়েমেনের হুথি, সবাই দাঁড়িয়ে আছে তেহরানের ছায়াতলে। ইরান বহুবার প্রমাণ করেছে তারা শুধু কণ্ঠ নয়, বাস্তব শক্তি। আঘাত করলে তারা পাল্টে আঘাত হানতে জানে। মুসলিম বিশ্ব কি সত্যি এক হবে? ইসরায়েলের দুঃসাহস কি নিজেদের জন্য ফাঁদ হয়ে দাঁড়াবে, নাকি আবারও কূটনীতির ধোঁয়ায় ঢেকে যাবে সব? এদিকে ইসরায়েলের হাতে নিগ্রহের শিকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বিশ্বের ১ নম্বর ধনী ও ইউরোপের সেনজেনভুক্ত দেশ লুক্সেমবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে দেয়া হবে এই ঘোষণা। দেশটির পার্লামেন্টারি কমিশনকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেকতেল দেশটির এক পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম সহ অন্য দেশগুলো যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, তখন লুক্সেমবার্গ এই সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেবে।